আমাদের লাস্ট ক্লাসের যে টপিকটা ছিল সেটা পি ব্লক, এস ব্লক, পি ব্লক মৌলগুলো আমরা এগুলোর ধর্ম বৈশিষ্ট্য দেখতেছিলাম। তো আমাদের পি ব্লকের মধ্যে গ্রুপ 13, 14 মানে কার্বন, সিলিকন ওইসব নিয়ে একটু দেখছিলাম। আমরা আজকে গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 15 থেকে গ্রুপ 18 যেটুকু দেখা পসিবল হয় যদি সময়ে কুলায়, তাহলে আজকে পি ব্লক শেষ করব। আর তারপরে ডি ব্লক বাকি থাকবে। আর যদি টাইমের মধ্যে কভার দিতে পারি তাহলে হয়তো ডি ব্লকও শুরু করতে পারি, তবে ডি ব্লক আজকে শুরু করলেও শেষ হবে না। মনে হচ্ছে আজকের ক্লাসটা পি ব্লক নিয়ে যাবে। তো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ওই পি ব্লক মৌল দিয়ে, পি ব্লক মৌলের যে বৈশিষ্ট্য পড়তেছিলাম বা পি ব্লক মৌল নিয়ে ওগুলার ধর্ম নিয়ে যেগুলো পড়তেছিলাম সেগুলো পড়ি। তো পি ব্লক মৌল, তো আজকে আমরা পি ব্লক মৌলের ফার্স্টে ওই নাইট্রোজেন, ফসফরাস এই দুইটা নিয়ে বেশি কোশ্চেন আসে অ্যাকচুয়ালি। সো ওইটা নিয়েই পড়বো। আর আমি কিন্তু এই টপিকগুলা থেকে এই যে এস ব্লক, পি ব্লক আর ডি ব্লক থেকে আমি কিন্তু জাস্ট যে কোশ্চেন আকারে যেগুলো আসে সেগুলা পড়াচ্ছি। আর কোশ্চেনগুলা কিন্তু আমি ডিটেলস লিখতেছি না, আমি বেসিকটা বলে দিচ্ছি। তোরা যখন নোট নোট করবি যে কোনো একটা বই থেকে ওই লেখাগুলা কিভাবে লিখতে হবে ওভাবে একটু লিখে নিস নোট করার সময়। আর আরো একটা ব্যাপার যে আহ, কোনো কোশ্চেন না পাইলে অবশ্যই আমাকে নক করতে পারিস, আমি দিয়ে দিব। আই মিন ওই পেজের ছবি দিয়ে দিব অথবা বলে দিব কোত্থেকে লিখবি। এমনি সব বই মোটামুটি আছে, আর নাইলে যে কোনো গাইড, টেস্ট পেপার ফলো করতে পারিস। আর হচ্ছে এই কোশ্চেনগুলার এই কোশ্চেনগুলো ছাড়াও এখানে আরো কিছু আলোচনা আছে। অনেক আলোচনাই আছে, কিন্তু সেগুলো বলছি যে অবজেক্টিভের জন্য লাগে। তুই তোর যখন ভাল লাগে ওরকম একটা রিডিং দিয়ে নিস, ওকে? কিন্তু মেইন কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি যে এগুলাই আসবে। আচ্ছা, তো পি ব্লক মৌলের যে গ্রুপ 15 মধ্যে যে নাইট্রোজেন, তো কোশ্চেনটা হচ্ছে যে নাইট্রোজেন নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। মানে আমরা কোথাও যদি এরকম হয় যে ওখানে বাতাস থাকা যাবে না, বাতাস থাকলে সেই যৌগটা নষ্ট হয়ে যেতে পারে বা ওই যৌগটা বিক্রিয়া করতে পারে, বা ওই বিক্রিয়া আমাদের এমন কোনো মাধ্যম ইউজ করা লাগবে যেটা ওই যৌগের সাথে বিক্রিয়া করবে না এরকম। তাহলে সেক্ষেত্রে আমরা ওই জায়গায় ওই পরিবেশটা নাইট্রোজেন দিয়ে ফিল আপ করে নিই, মানে নাইট্রোজেনকে নিষ্ক্রিয় মাধ্যম হিসাবে ব্যবহার করি। তো ব্যবহৃত হয় কেন? তো এটা রিজন হচ্ছে যে নাইট্রোজেন আমরা অলরেডি পড়ে আসছি, সংকরণে পড়ে আসছি যে নাইট্রোজেনের মধ্যে দুইটা নাইট্রোজেন পরমাণু এরকম ট্রিপল বন্ড দিয়ে যুক্ত থাকে। এখানে কি হইতো, নাইট্রোজেনের ফার্স্টে তো নাইট্রোজেনের সবগুলা অরবিটাল sp3 সংকরণ হইতো। তার মধ্যে একটা এস অরবিটাল, ওগুলা যদিও এখন দরকার নেই, একটা এস অরবিটাল sp3 অরবিটাল মানে নাইট্রোজেনের পাশে এরকম, সরি sp3 সংকরণ না, সরি ভুল বলে ফেলছি, sp সংকরণ হইতো। তো sp সংকরণ হইলে দুইটা অসংকরিত অরবিটাল থেকে যাইতো, মানে এই যে এরকম নাইট্রোজেন 7, 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1। বিক্রিয়ায় অংশ নেওয়ার আগে প্রত্যেকটা নাইট্রোজেনের এই লাস্টের চারটা অরবিটাল আগে সংকরণে যাইতো, sp3 সংকরণ হইতো, এক জোড়া থেকে যাইতো ইলেকট্রন, সরি আবার ভুল বলে ফেলতেছি, আহ sp3 না, sp sp সংকরণ হইতো, এক জোড়া ইলেকট্রন থেকে যাইতো। আর এই যে এরকম আর কি, এই জোড়াটা এটা, আর ওইখানকার যে একটা এইটা, এরকম এই নাইট্রোজেনের একই অবস্থা হইতো, একটা জোড়া গঠন করতো আর ওই সাইডে জোড়া থেকে যেত। আর এই যে অসংকরিত অবস্থায় যে 2py আর 2pz টা রয়ে গেছে, যেগুলো এখানে রয়ে যাইতো, এই ধর এটা হচ্ছে অসংকরিত 2pz, আর এটা ধর আর একটা কালার ইউজ করি, এটা হচ্ছে অসংকরিত 2pz, আর এটা অসংকরিত 2py। তো এদের মধ্যে একটা পাই বন্ধন হইতো, আর এদের মধ্যে একটা পাই বন্ধন হইতো। এবং অন্যান্য পাই বন্ধন তো নর্মালি দুর্বল হয়, পাই বন্ধন নর্মালি দুর্বল হয়, সহজে ভেঙে যায় এরকম ছিল। কিন্তু নাইট্রোজেন পরমাণুর আকার অনেক ছোট হওয়ার কারণে এই যে যখন এই দুইটা অরবিটাল
মুখোমুখি অতিক্রমণ করে, ওরা অনেক কাছাকাছি চলে আসে। তো এই ক্ষেত্রে পাই অরবিটাল গুলার, যদিও পাই অরবিটাল পাশাপাশি মেশার কারণে দুর্বল হয়, নাইট্রোজেনের ক্ষেত্রে এই পাই বন্ধনটা যথেষ্ট ভালোভাবে হইতে পারে, কারণ নাইট্রোজেন পরমাণুর আকার ছোট হওয়ার কারণে ওরা অনেক কাছাকাছি চলে আসে। ওকে, তো এই ক্ষেত্রে পাশাপাশি অধিক্রমণ হইলেও অধিক্রমণটা খুব ভালোভাবে হইতে পারে। এই কারণে নাইট্রোজেন পরমাণু এই বন্ধনগুলা অনেক দৃঢ়, সহজে নাইট্রোজেন পরমাণুর এই বন্ধনগুলা ভাঙে না এবং সহজে সে অন্য কোনো কিছুর সাথে বিক্রিয়া করতে চায় না। এই জন্য নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় অণু হিসেবে কাজ করে বা নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে কাজ করে। সবাই কি বুঝছি সেইটুক? আচ্ছা, তো এই কোশ্চেনটা আসবে। তো আমি দেখ, আমি বেসিকটা বললাম, তোরা বই থেকে বা যে কোনো গাইড, টেস্ট পেপার যাই হোক, সেখান থেকে এই কোশ্চেনটাকে খাতায় যখন নোট করবি তখন ওই লিখবি কিভাবে, আমি মুখের কথাগুলো যেগুলা বলছি সেগুলাই অ্যাকচুয়ালি লেখা, তবু বই সামনে নিয়ে আহ, লিখে ফেলবি, নোট করে ফেলবি। ওকে, আচ্ছা। এইবার তারপরে আসতেছি যে 9-10 এটা পড়ে আসছিলি যে একটা হচ্ছে কোশ্চেন যে এন বা নাইট্রোজেন আর ফসফরাস একই গ্রুপের মৌল, PCl5 গঠিত হলেও NCl5 গঠিত হয় না কেন? গঠিত হয় না কেন? এটার ব্যাখ্যা আসে। তো এটা আমরা অলরেডি জানি যে নাইট্রোজেনের ক্ষেত্রে, খুব শর্ট করে বলে দিচ্ছি, নাইট্রোজেনের ক্ষেত্রে এই যে 1s2 2p xon 2p y on 2p z on, এর এই জোড়াটা ভেঙে যে আরেকটা অরবিটালে যাবে, তার মানে তার যে যোজনী সে 5 দেখাবে, এটা তার পক্ষে সম্ভব না, কারণ 2d অরবিটাল নাই, ডি অরবিটাল ফাঁকা নাই। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে এটা সম্ভব হয়। ফসফরাসের ক্ষেত্রে লাস্টে এরকম অবস্থা, 3s2 3p xon 3p y on 3p z on, এখানে কিন্তু 3d অরবিটাল ফাঁকা থাকে। ওকে, 3d অরবিটাল ফাঁকা থাকার কারণে আমরা যখন ফসফরাসকে উত্তেজিত অবস্থায় নিয়ে যাই, মানে তাপ দিই, তাহলে তখন এটা এই একটা ইলেকট্রন জোড়া ভেঙে এখানে চলে যায়, সে 5 যোজনী প্রদর্শন করতে পারে, এই জন্য সে 5টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে। কিন্তু নাইট্রোজেন 3টা NCl3 হইতে পারবে। NCl3 হয়, PCl3 হয়, এটাও সম্ভব। NCl3 সম্ভব, PCl3 সম্ভব। কিন্তু এই যে এখানে PCl5 হচ্ছে, কিন্তু NCl5 হচ্ছে না, কারণ ফসফরাস পরিবর্তনশীল যোজনী দেখাইতে পারে, কারণ তার 3d অরবিটাল ফাঁকা আছে। ওকে, এই টাইপের আরো কিছু কোশ্চেন আছে সামনে, এরকম আসবে আরো। তো আশা করি এটাও তোরা পারবি। তাহলে অ্যান্সারটা হবে যে নাইট্রোজেনে যেহেতু ফাঁকা ডি অরবিটাল নাই। ওকে, হ্যাঁ, এরপর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এই অ্যামোনিয়া, এই সরি, নাইট্রোজেন আর ফসফরাস এই দুইটা নিয়ে আবার, যে অ্যামোনিয়া NH3 আমরা এই যৌগগুলো চিনি, আরেকটা হচ্ছে এরকম ফসফরাসের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফসফিন বলি আমরা এটাকে। অ্যামোনিয়া ও ফসফিন এই দুইটার ক্ষার ধর্মের তুলনা, ফসফিনের, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্ষার ধর্মের তুলনা মানে কোন দুইটাই ক্ষার ধর্ম দেখায়, বা কোনটা অধিক ক্ষারধর্মী এভাবে বলবে। তো দুইটাই ক্ষার হিসেবে কাজ করতে পারে। ক্ষার হিসেবে কাজ করতে পারে ব্যাপারটা কি? আমরা নর্মালি 9-10 এরকম পড়ে আসছিলাম যে ক্ষার হবে হচ্ছে আহ, যাদের OH মূলক থাকে, এরকম একটা ব্যাপার ছিল, বা পানিতে দ্রবণীয় হলে OH মূলক উৎপন্ন করতে পারে। তবে আমরা এই যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পরিবেশ রসায়নে অ্যাসিড ক্ষার থিওরি, অ্যাসিড ক্ষার একটা যৌগকে অ্যাসিড না ক্ষার সেটা বলার জন্য কয়েকটা থিওরি আছে। তার একটা থিওরি হচ্ছে লুইস তত্ত্ব। তো লুইস তত্ত্ব অনুযায়ী যেসব যৌগের মধ্যে বা যেসব যৌগ অন্য যৌগকে এরকম এক জোড়া বা এক মানে মিনিমাম এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে, তাদেরকে আমরা ক্ষার বলি। তো এই যে অ্যামোনিয়ার, নাইট্রোজেনেরও এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, আহ ফসফরাসেরও এক জোড়া এরকম মুক্তজোড় ইলেকট্রন আছে। তো এই কারণে এরা অন্য পরমাণুকে
অন্য কোনো যৌগকে সে এক জোড়া মুক্ত ইলেকট্রন দিতে পারবে দেখে তারা ক্ষার। ওকে, তার মানে তারা দুইটাই ক্ষার। অন্যভাবে বললে, আরেকটা ভাবে বলা যায় যে আমরা এটা জানি যে অ্যামোনিয়া একটা H+ নিতে পারে, প্রোটন নিয়ে NH4+ উৎপন্ন হয়, অ্যামোনিয়াম আয়ন। এই ক্ষেত্রেও যে এটাও আরেকটা থিওরি, এই থিওরিটার নাম হচ্ছে প্রোটন মতবাদ। যে যারা এগুলো আমরা ওইখানে গিয়ে পড়বো, এখন জাস্ট খালি শুনে রাখ যে ক্ষার অন্য একটা যৌগ থেকে H+ নিতে পারবে। যেমন HCl এর সাথে যদি বিক্রিয়া দিই, HCl এর H+টা অ্যামোনিয়া নিয়ে নিবে, নিয়ে NH4+ হবে। এরকম ফস এই যে ফসফিন, ফসফিন এটার নাম, এটাও কিন্তু এটা পারে H+ নিয়ে NH PH4+ হয়, ফসফোনিয়াম আয়ন যেটা। ওকে, এই ক্ষেত্রে এই যে এদের মধ্যে যে বন্ধনটা হচ্ছে, এখানে যে বন্ধনটা হচ্ছে, এই বন্ধনটা অ্যাকচুয়ালি এরকম করে সন্নিবেশ বন্ধন হচ্ছে। মানে এই যে অ্যামোনিয়ার বাইরে যে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, অ্যামোনিয়ার বাইরে যে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এই জোড়াটা হাইড্রোজেন H+ এর বাইরে কোনো ইলেকট্রন নাই, H+ তার মানে এক জোড়া ইলেকট্রন নিতে পারবে, এইটাও এক H+ কে দিয়ে দিচ্ছে। ওকে, এইভাবে এই যে এটা তৈরি হচ্ছে। একইভাবে ফসফিন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে তার এই এক জোড়া ইলেকট্রনটা H+ কে দিয়ে দিচ্ছে। তার মানে একটা ক্ষার কতটা শক্তিশালী বা ক্ষারকত্ব কত বেশি, সেটা কি দিয়ে জাজ করব? যত দ্রুত সে ইলেকট্রন দিয়ে দিতে পারবে, এই এক জোড়া ইলেকট্রনকে যত সহজে সে দিতে পারবে, তখন তাকে বলবো সে তত বেশি ক্ষারধর্মী। তাহলে এই দুইটার মধ্যে কার এই ইলেকট্রন জোড়াটা সবচেয়ে বেশি অ্যাভেলেবল, সে সহজে দিতে পারে, এরকম কোনটা, এটা দিয়ে আমরা জাজ করব যে এই দুইটার মধ্যে কোনটা বেশি ক্ষারধর্মী। তো আমরা এই ক্ষেত্রে দুইটা পয়েন্ট নিয়ে জাজ করব। এক হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আর কি। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা, নাইট্রোজেনের ইএন, এই যে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, এটা হচ্ছে 3, আর ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয়ে আছে, এই বন্ধনজোড় ইলেকট্রনগুলা, এই বন্ধনজোড় ইলেকট্রনগুলা নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন 3 হয়, আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে নরমালি হাইড্রোজেনের কত ছিল? 2.1ই ছিল হাইড্রোজেনের মেবি। তো হাইড্রোজেনের এই ক্ষেত্রে এই বন্ধনজোড়ের ইলেকট্রনটা, বন্ধনজোড়গুলা নাইট্রোজেনের দিকে বেশি সরে থাকে, আর ফসফরাসের মধ্যে, ফসফরাসের তুলনা এই তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলক কম। এই ক্ষেত্রে এই ইলেকট্রন জোড়া মোটামুটি সমানভাবে শেয়ার হয়, কারণ হাইড্রোজেনেরও তড়িৎ ঋণাত্মকতা 2.1 ছিল। একটু ওয়েট, আমি একটু দেখে নিই, 2.1ই ছিল, হ্যাঁ 2.1 ছিল। তার মানে এই ক্ষেত্রে ফসফরাসে নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রনের ঘনত্বটা বেশি হয়ে যায়, আর নাইট্রোজেন এই ফসফরাসের চারপাশে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক কম। তাহলে এই একজোড়া ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে নাইট্রোজেন বেশি সহজে দিতে পারে, কারণ তার চারপাশে ইলেকট্রন ঘনত্বটা বেশি হয়। এই কারণে এটা অধিক ক্ষার ধর্ম দেখায়, অধিক ক্ষার ধর্ম দেখাচ্ছে। সবাই কি বুঝতে পারছিস? একজোড়া ইলেকট্রন যে যত তাড়াতাড়ি দিতে পারবে, তো ওরও একজোড়া ইলেকট্রন আছে, ওরও একজোড়া ইলেকট্রন আছে, কিন্তু ওর চারপাশে ইলেকট্রন ঘনত্বটা বেশি, সো ও যতটা সহজে দিতে পারে ও তার তুলনায় কম সহজে দিতে পারে। ওকে, তো এই ক্ষেত্রে নাইট্রোজেনের বা অ্যামোনিয়ার ক্ষার ধর্মিতা ফসফিনের তুলনায় বেশি, এটা একটা। সেকেন্ড রিজন হচ্ছে একই রকম অনেকটা, যে নাইট্রোজেনের আকার, নাইট্রোজেনের আকার ফসফরাসের চেয়ে ছোট। তো এই যে আকারের কথা চিন্তা করলেও তখন আমরা জানি যে ওর মধ্যে, ওর কাছেও ওই যে দুইটা ইলেকট্রন আছে দেওয়ার মতো, ওর কাছেও দুইটা ইলেকট্রন আছে। একে তো তড়িৎ ঋণাত্মকতার কারণে তার ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে, আবার আকার ছোট হওয়ার কারণেও, আকার ছোট হওয়ার কারণেও তার চার্জ ঘনত্ব বেড়ে গেছে। ওকে, ফলে এইখানে ইলেকট্রন ঘনত্বটা আকার ছোট হওয়ার কারণেও তার নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রনের ঘনত্বটা বেশি ফসফরাসের তুলনায়।
এই কারণে নাইট্রোজেন ইজিলি তার এক জোড়া ইলেকট্রন ওই H প্লাসকে দিতে পারতেছে বা অন্য কোনো যৌগকে দিতে পারতেছে, আই মিন সন্নিবেশ বন্ধনে ইজিলি দিতে পারতেছে। এই কারণে অ্যামোনিয়ার তুলনায় সরি ফসফিনের তুলনায় অ্যামোনিয়ার ক্ষারধর্মিতা বেশি। বুঝা গেছে এইটুক? আচ্ছা, ওকে, তারপরের টপিকে আসতেছি। আচ্ছা, এরপরের হচ্ছে এই যে নাইট্রোজেন, আগের দিন আমরা এরকম একটা পড়ছিলাম যে ওই আহ, আদ্র বিশ্লেষণ, তো ওরকম নাইট্রোজেনের যৌগগুলা নাইট্রোজেন ফসফরাসের যৌগ আদ্র বিশ্লেষণ হয়, সেগুলো একটু দেখবো যে এই ক্ষেত্রে কিভাবে আদ্র বিশ্লেষণ হচ্ছে। যেমন NCl3 ও PCl3 এর আদ্র বিশ্লেষণ, মানে পানির সাথে বিক্রিয়া করলে কিরকম হয়। তো আগের দিন যেহেতু অলরেডি আমরা দেখে ফেলছি, এখন আর আমাদের কঠিন লাগবে না এটা। NCl3 PCl3 দুইটাই পানির সাথে বিক্রিয়া করে ওই আদ্র বিশ্লেষণ হয়, আই মিন ওই যে পানির সাথে সন্নিবেশ বন্ধনটা গঠন হইতে পারে। তো এটা কিভাবে হয়? তো এই NCl3 এর ক্ষেত্রে মানে এরকম যৌগটা আমি একবারে লিখে দিচ্ছি যে NCl3 এর সাথে আগে দেখাই যে কি বিক্রিয়া করে। NCl3 এর সাথে যখন পানির বিক্রিয়া দিব, পানির বিক্রিয়া দিলে এরকম হয়, নাইট্রোজেনের সাথে এটার H পার্ট চলে যায়, NH3 আসে, আর সাথে HCl পাওয়া যায়। তো এরকম তিনটা পানি আসবে, 3HCl, এই বিক্রিয়াটা হয়। তার মানে NCl3টা পানির সাথে বিক্রিয়া করলে আদ্র বিশ্লেষণ মানে ভেঙে গেল যৌগটা, পানির দুইটা পার্টের সাথে চলে গেছে। আচ্ছা সরি, এখানে একটু ভুল করে ফেলছি, ও HOCl, পানির OH পার্টের সাথে Clটা চলে যায়, আর পানির H পার্টের সাথে নাইট্রোজেনটা চলে গেছে, NH3, আর ওইদিকে HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড। আচ্ছা, তো এই ক্ষেত্রে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে, তো আমি এটাকে একটু ঢং করে লেখা লাগবে। সেটা হচ্ছে NCl3, তো এটাকে আমি এভাবে লিখতেছি, Cl2 দুইটাকে এই পাশে দেখাইলাম, একটা Cl কে এই পাশে আনলাম। তো এইটার সাথে প্রথমে এক অণু পানি যখন যুক্ত হবে তখন এইরকম কাহিনীটা হবে, পানির অণুটা এসে সন্নিবেশ বন্ধন যে গঠন করবে, আমরা জানি নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, আবার ক্লোরিনের বাইরে এরকম 3 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে যে অবস্থাটা এখানে হচ্ছে, এখানে নাইট্রোজেন, এই নাইট্রোজেন এই H প্লাস মানে হাইড্রোজেনকে এই এক জোড়া মুক্ত ইলেকট্রন দিবে। ওকে, তো এই এক জোড়া মুক্ত ইলেকট্রন দিলে তখন যে অবস্থাটা হবে, এই H প্লাসটা ওখানে ইলেকট্রন রেখে চলে আসবে, ওখানে ইলেকট্রন রেখে চলে আসবে। তার মানে এই বন্ধনটা এই দিকে শিফট করে আসবে, অক্সিজেনের দিকে শিফট করে আসবে। আর তখন এই OH আর এই Cl, OH আর Cl এটা পরস্পরের সাথে HOCl আকারে বের হয়ে যাবে। তার মানে এই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের একটা সন্নিবেশ বন্ধন হচ্ছে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, পরবর্তী লাইনটা যদি আমি আঁকি, আর এইখান থেকে এই বন্ধনটাও ভেঙে যাবে, এই বন্ধনটাও ভেঙে যাবে, এই বন্ধনটা ভেঙে এটা, এই বন্ধনে যে অবস্থাটা হবে, নাইট্রোজেন এই বন্ধনের ইলেকট্রনটা এর পাশে সরে আসবে, এইদিকে সরে আসবে। এই Clটা এখানে প্লাস আকারে বেরিয়ে আসতেছে, Clটা প্লাস আকারে বেরিয়ে আসতেছে, আর এই OH-টা মাইনাস আকারে থাকতেছে। আবার একটু বুঝে নিস ভালো করে, এই হাইড্রোজেনটা এখানে প্লাস হয়ে যাবে, H প্লাস। তো H প্লাস নাইট্রোজেন থেকে এখানে ইলেকট্রন নিবে, এক জোড়া ইলেকট্রন নিবে। এই Cl এর যে বন্ধনটা, এই Cl এর বন্ধনটা ভেঙে ইলেকট্রন এখানে আবার চলে আসবে। ওকে, তার মানে নাইট্রোজেনের উপরে আবার এক জোড়া ইলেকট্রন চলে আসবে, আর এই Clটা তখন প্লাস হয়ে যাবে। তো Cl প্লাস আর এই OH মাইনাস, এই দুইটা মিলে HOCl বের হয়ে যাবে। তাহলে এইখান থেকে OHCl বা HOCl যেভাবেই লিখি, HOClটা চলে গেল, আর আমি যেটা পাইলাম সেটা হচ্ছে NCl2, আর এই যে একটা H, এইরকম
Cl2NH, এটা ফার্স্টে উৎপন্ন হবে। কেউ না বুঝলে বলিস। নাইট্রোজেন পানির হাইড্রোজেনের সাথে H+ এর সাথে ওই সন্নিবেশ বন্ধন গঠন করে, ফার্স্টে সন্নিবেশ বন্ধন গঠন করবে, পরবর্তীতে এই পাশের বন্ধন থেকে ইলেকট্রন নিয়ে সে আবার এই যে তার এক জোড়া ইলেকট্রন সে ফিরে পাইছে, আর এই H+টা এখানে চলে আসছে, বন্ধন হয়ে গেছে, গঠন হয়ে গেছে, ফার্স্টে এই যৌগটা উৎপন্ন হবে, আর OHClটা আলাদা হয়ে যাবে, OHটা মাইনাস আকারে, Clটা এখান থেকে প্লাস আকারে বের হয়েছে। ওকে, এইটা হওয়ার পর এখানে আবার আরেক অণু পানি আসবে, তাইলে সেকেন্ড টাইম আবার এক অণু পানি আসবে, মানে এভাবে আরেকবার অণু পানি আসবে, আরেকবার HOCl বের হয়ে যাবে, মাইনাস HOCl। তো পরের বার কি হবে, আরেকটা Cl চলে যাবে, আরেকটা H আসবে, তার মানে এরকম অবস্থা হবে ClNH2। পরের বার এরকম হবে, একটা H বেড়ে যাবে আর একটা Cl কমে যাবে। পরের ধাপে আরেকটা পানির অণু যুক্ত হবে, মানে তিনবার ঘটবে ব্যাপারটা, আরেকটা OHCl বের হয়ে যাবে, মানে এই যে বা HOCl, এটা OHCl লেখা উচিত না, HOCl, এই যে এই Clটা চলে যাবে, তাইলে লাস্টে গিয়ে আমি এখান থেকে অ্যামোনিয়া পাবো। তার মানে তিনবার এই কাহিনীটা ঘটবে। আর এখানে যেহেতু এই যে Clটা প্লাস হয়ে যাচ্ছে, তাইলে অক্সিজেন কিন্তু এদিকে ইলেকট্রনটা দিচ্ছে, একে এই Cl+টাকে অক্সিজেন আবার ইলেকট্রন দিবে। হাজারি স্যারের বইয়ে এই চিত্রটা একটু ভুল আছে, মানে আর কি এখানে ইলেকট্রনটা ওই দিকে শিফট করছে, ইলেকট্রনটা ওই দিকে শিফট করে নাই, আসলে Clটা প্লাস হয়ে গেছে এখানে। ওকে, এই ডিরেকশনটা ঠিক আছে, কেউ না বুঝলে আবার বলিস। তো তিনবার এখানে এসে পানির অণু যুক্ত হবে আগের দিনের মতোই। তো এই একই কাহিনীটা আমরা ইসের জন্য দেখাইতে পারি, যে এই ইসের ক্ষেত্রে, ফসফরাসের ক্ষেত্রে, মানে PCl3 ক্ষেত্রে, PCl3 ক্ষেত্রে কিভাবে হবে সেটা একটু দেখা। এটুকু হয়েছে সবার? ওকে, PCl3 আদ্র বিশ্লেষণের ক্ষেত্রে, তো PCl3 প্লাস H2O, এই ক্ষেত্রে যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে H3PO3 আর কি, মানে এই P এর সাথে তিনটা OH এসে বসবে, আর H চলে যাবে, তিনটা HCl পাবো, মানে পানির যে দুইটা পার্ট, P এর সাথে OH পার্টটা বসবে, তিনটা Cl চলে যাবে, তিনটা H এর সাথে, এরকম হবে। তো এইখানেও তিন ধাপে পানির অণু যুক্ত হবে, সো ধাপগুলা একটা দেখায়, বাকিগুলোই আগেরটার মতো করে লিখবো। তাহলে প্রথম ধাপে Cl2P, এটার সাথে যখন পানির অণু যুক্ত হবে, এই পানির অণুর H2O, এইবার ফসফরাসের যেহেতু ফাঁকা ডি অরবিটাল আছে, 3D, ফসফরাসের 3D অরবিটাল, তো এই 3D অরবিটালের মধ্যে, সরি এখানে PCl3 আর একটা Cl আছে, ফসফরাসের যে 3D অরবিটাল ফাঁকা আছে, সেই ডি অরবিটালের মধ্যে এক জোড়া ইলেকট্রন যাবে, এই এক জোড়া ইলেকট্রন গিয়ে এই পি এর সাথে OH-টা বন্ধন করবে। তো এইখানে Cl কিন্তু মাইনাস আকারে বেরিয়ে আসবে, আগের বার Clটা প্লাস আকারে বেরিয়ে আসছিল, তার মানে এই ইলেকট্রনটা Cl নিয়ে চলে যাবে, এই বন্ধনে ইলেকট্রনটা Cl নিয়ে চলে যাবে, তারপরে এই H-টা প্লাস আকারে যাবে, তার মানে এবার Cl নিজে ইলেকট্রন সাপ্লাই দিবে, আগের বার ইলেকট্রন Cl নিচ্ছিল। ওকে, Cl এবার তার ইলেকট্রনটা H+ কে দিবে, কারণ এই বন্ধনের ইলেকট্রনগুলো এই দিকে শিফট করে আসবে, অক্সিজেনের দিকে শিফট করে আসবে। তাইলে এইবার যে অবস্থাটা দাঁড়াবে, তাহলে প্রথম ধাপে পানির অণু এসে পানির অণুর অক্সিজেন একজোড়া মুক্ত ইলেকট্রন ফসফরাসকে দিল, কারণ ফসফরাসের ফাঁকা ডি অরবিটাল আছে, সেখানে সে একজোড়া ইলেকট্রন দিয়ে আগে সন্নিবেশ বন্ধন করবে। এই সময় ফসফরাসের সাথে যেহেতু সন্নিবেশ বন্ধন গঠন হয়ে গেছে, তো তখন অক্সিজেনের ইলেকট্রন শর্ট পড়বে, অক্সিজেন তড়িৎ ঋণাত্মক দেখে এই বন্ধন থেকে ইলেকট্রন টানবে, টানার কারণে হাইড্রোজেনটা H+ আকারে বের হয়ে যাবে। তো তখন আর ফসফরাসের অলরেডি কিন্তু একজোড়া ইলেকট্রন আছে, সে এটাকে ইউজ করে নাই, আগের বার নাইট্রোজেন ইউজ করে ফেলছিল, দেখে নাইট্রোজেন আবার পাশের বন্ধন থেকে ইলেকট্রন টানছিল, আর ফসফরাসের একজোড়া ইলেকট্রন রয়ে গেছে, সে এটাকে ইউজ করে নাই, সো এই বন্ধনে ইলেকট্রন তার দরকার নাই, বরং তার সাথে এখানে একটা বন্ধন হয়ে গেছে, সো এই বন্ধনটাকে সে Cl এই ইলেকট্রনটা নিয়ে যাবে, তার মানে Clটা এখানে মাইনাস আকারে বের হয়ে আসবে। আগের বার নাইট্রোজেন পাশের Cl থেকে ইলেকট্রন নিয়ে নিছিল, কারণ নাইট্রোজেন তার একজোড়া ইলেকট্রনটা ইউজ করছিল।
এইবার সিএলটা মাইনাস আকারে এইচ প্লাসের সাথে, তো HCl আকারে বের হয়ে যাবে, তার মানে আমি এখানে লিখতেছি মাইনাস HCl, এটা চলে যাবে। আর কি তৈরি হচ্ছে, Cl2p, এইটার সাথে একটা OH আসতেছে, এই Cl2p এটার সাথে OH আসলো, HCl বের হয়ে গেল। তার মানে প্রথমবার যখন পানি যুক্ত হইলো এই কাহিনী হইলো আর কি। তো এখানে আমি H2 দিতে পারি, যদিও H2 এখানে দেখাই ফেলছি। পরের ধাপে আবার আরেকটা H2 আসবে, এটার সাথে একই কাহিনী আরেকবার ঘটবে, H2 আসলো, এইবার আরেকটা HCl চলে যাবে। তো এখন এইরকম অবস্থা হবে, Cl একটা থাকবে, P, এখানে OH দুইটা চলে আসবে, তো এই একটা OH, এই একটা OH। আমরা চাইলে এখানে একটা বন্ধন দেখাই দিতে পারি, সমস্যা নেই। এইখানে বন্ধনটা না দেখানোই উচিত, কারণ দুইটা Cl এর সাথে, তো এইখানে নর্মাল লিখি, এইখানে বন্ধন দেখাই দিতে পারি একটা Cl এর সাথে। আচ্ছা, এবার লাস্ট আরেকটা পানির অণু আসবে, আরেকটা HCl চলে যাবে। তাহলে এইবার ফাইনালি যে জিনিসটা আসবে, এই যে এই অণুটা চলে আসবে। তার মানে এটা অ্যাকচুয়ালি H3PO3, আমি এভাবে যদি লিখে দিই H3PO3, ওকে, H3PO3। আচ্ছা, এই হচ্ছে আমাদের PCl3 আর NCl3-র আদ্র বিশ্লেষণের কৌশলটা। তো গ্রুপ 15 থেকে, আচ্ছা আর একটা কোশ্চেন আছে, সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে ফসফরাস, কিছু কিছু যৌগ প্রকৃতিতে, কেউ কিছু না বুঝলে কোশ্চেন করিস কিন্তু, কিছু কিছু যৌগ প্রকৃতিতে একাধিক রূপে বিদ্যমান থাকতে পারে। এগুলাকে আমরা তাদের রূপভেদ বলি, অথবা অ্যালাট্রোপ বলি। ওকে, অ্যালাট্রোপ বলি বা বহুরূপী মৌল বলি এগুলাকে। এবং তাদের এই ধর্মটাকে বলি বহুরূপতা। যেমন কার্বন একই সাথে গ্রাফাইট আকারে থাকতে পারে, আবার ডায়মন্ড আকারে থাকতে পারে, এরকম একই জিনিস কার্বন। তো এরকম ফসফরাসও এরকম দুইটা রূপে প্রকৃতিতে পাওয়া যায়। তো এটা একটু লিখে দেই, আসে পরীক্ষায়, ফসফরাসের রূপভেদ। এটা হচ্ছে দুইটা টাইপের, একটা হচ্ছে শ্বেত ফসফরাস বা হোয়াইট ফসফরাস, আর একটা হচ্ছে লোহিত ফসফরাস বা লাল ফসফরাস। ওকে, এটা সাদা আর একটা হচ্ছে লাল। তো দুইটার গঠন একটু ডিফারেন্ট। শ্বেত ফসফরাসের মধ্যে তারা এভাবে থাকে, P4 আকারে থাকে তারা, P4, মানে এরকম অনেকটা। প্রত্যেকটা ফসফরাস আরো, প্রত্যেকটা ফসফরাস প্রত্যেকটার সাথে তিন, মানে ফসফরাসের যোজনী তিন, তো এই ফসফরাসটা এরকম তিনটা ফসফরাসের সাথে যুক্ত, আবার এই ফসফরাসটা একটার সাথে যুক্ত, এইটার সাথেও যুক্ত, আবার এইটার সাথেও যুক্ত। ওকে, এরকম এই ফসফরাসটা এটার সাথে যুক্ত, এইটার সাথে যুক্ত, এটার সাথে যুক্ত, এরকম চারটা একসাথে হয়ে থাকে। এবং এই শ্বেত ফসফরাসটা বেশি সক্রিয়। ওকে, এরা বেশি সক্রিয়, অনেক বেশি সক্রিয়। আর লোহিত ফসফরাস যেটা, এটা হচ্ছে শ্বেত ফসফরাস, শ্বেত ফসফরাস, হোয়াইট ফসফরাস। আর লোহিত ফসফরাস যেটা, সেটা এভাবে থাকে, এখানে এই যে এইটা এটার সাথে যুক্ত না হয়ে এইটা পাশের আর একটা ফসফরাসের সাথে যুক্ত হয় এরকম, তো এরকম একটা চেইন গঠন করে ফেলে, এভাবে এই চেইনটা চলতে থাকে। ওকে, এটা হচ্ছে, তাইলে ওই যে শ্বেত ফসফরাস গুলো এরকম একটা একটা অণু আকারে থাকে, P4 আকারে থাকে, আর লোহিত ফসফরাসের মধ্যে অণুগুলো এরকম একসাথে হয়ে থাকে, চেইন আকারে থাকে। আচ্ছা, তো এখন আমাদের কোশ্চেন আসে প্রায়ই যে কিভাবে আমরা শ্বেত ফসফরাস থেকে লোহিত ফসফরাস, লোহিত ফসফরাস থেকে শ্বেত ফসফরাস বানাইতে পারবো, মানে পারস্পরিক রূপান্তর, একটা থেকে আরেকটা বানানো। মানে আমি হোয়াইট ফসফরাস থেকে রেড ফসফরাস বানাই ফেলতে পারবো। কিভাবে বানানো যায় সেইটা একটু লিখে দিচ্ছি, শুধু বিক্রিয়া দুইটা লিখে দিলেই ফুল মার্ক। এটা হচ্ছে লোহিত ফসফরাস, আর এটা শ্বেত ফসফরাস ছিল।
তোদের কি বিরক্ত লাগতেছে? শ্বেত ফসফরাস ও লোহিত ফসফরাসের পারস্পরিক রূপান্তর, মানে একটা থেকে আরেকটা বানাবো। পারস্পরিক রূপান্তর। ওকে, এক নম্বরে হচ্ছে আমরা শ্বেত ফসফরাস থেকে লোহিত ফসফরাস বানাচ্ছি, সেইটা আগে লিখি। সেটা হচ্ছে আমরা যদি শ্বেত ফসফরাস নিয়ে সেইটাকে 250 ডিগ্রি সেলসিয়াসে তাপ দিই, 250 ডিগ্রি সেলসিয়াসে তাপ দিই, এবং এই মাধ্যম এখানে নিষ্ক্রিয় মাধ্যম ইউজ করি, কারণ ও বাতাসের সাথে বিক্রিয়া করে ফেলে, তো এই জন্য নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে আমরা আয়োডিন ইউজ করতে পারি, অথবা কার্বন ডাইঅক্সাইড ইউজ করা যায়, অথবা ওই যে নাইট্রোজেন ইউজ করা যায়। ওকে, মানে ওখানে অক্সিজেন যাতে না থাকে, অক্সিজেন থাকলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলবে। তাহলে ওখানে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড বা আয়োডিন দিয়ে ওই পাত্রটা পূর্ণ করে তার মধ্যে শ্বেত ফসফরাস নিয়ে 250 ডিগ্রি সেলসিয়াসে তাপ দিলে এটা আস্তে আস্তে ওই যে দেখলাম তো শ্বেত ফসফরাস আর ইয়া লোহিত ফসফরাসের দুইটার গঠনই কিন্তু সেম মোটামুটি, খালি শ্বেত ফসফরাসের মাঝখান দিয়েও একটা বন্ধনটা ছিল, লোহিত ফসফরাসে ওটা ভেঙে পাশের গুলার সাথে যুক্ত হয়েছে। তো এই তাপ দিলে শ্বেত ফসফরাসের অণুগুলা, যতগুলো অণু আছে সেগুলোর ওই মাঝখানের ওই বন্ধনটা ভেঙে গিয়ে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে যাবে, মানে এটা তখন লোহিত ফসফরাসে কনভার্ট হয়ে যাবে। আর সেকেন্ড ক্ষেত্রে আমরা উল্টাটা করব, লোহিত ফসফরাস, এই লোহিত ফসফরাস নিয়ে, লোহিত ফসফরাসে চেন ছিল, ফার্স্ট আমরা ওই চেনের মধ্যে যে P4 গুলা ছিল ওগুলাকে আগে আলাদা করে ফেলবো। তাহলে লোহিত ফসফরাস নিয়ে ফার্স্টে যদি আমরা 550 ডিগ্রি সেলসিয়াস, 550 ডিগ্রি সেলসিয়াস, এই ক্ষেত্রে ওই যে নিষ্ক্রিয় মাধ্যম CO2 N2 বা I2 এইসব ইউজ করে 550 ডিগ্রি সেলসিয়াসে তাপ দিলে ফার্স্টে ওই লোহিত ফসফরাসের যে চেইন ছিল, চেইন গুলার মধ্যে প্রত্যেকটা ভাগ হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে ওই P4 গুলা, এবং আলাদা আলাদা হয়ে গিয়ে এটা বাষ্পে পরিণত হবে। তাইলে তারপরে আমরা এটা পাবো হচ্ছে বাষ্প, একটা পাবো ফসফরাসের বাষ্প পাবো। ওকে, এরপর ওই যে আলাদা আলাদা বিচ্ছিন্ন হয়ে গেছে অণুগুলো, ওগুলাকে যদি এখন ঠান্ডা করি, P4 আকারে, শ্বেত ফসফরাস আকারে আমরা পেয়ে যাবো ওটাকে। তাহলে দ্রুত শীতলীকরণ, দ্রুত শীতলীকরণ, ওই পাত্রটাকে, এই বাষ্প সহ পাত্রটাকে যদি আমরা বরফের মধ্যে রাখি, তাড়াতাড়ি ঠান্ডা করব, তাহলে সেক্ষেত্রে ওই যে যে অণুগুলা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা আর একসাথে হওয়ার সুযোগ পাবে না, আলাদা হয়ে P4 শ্বেত ফসফরাস অণু গঠন করে ফেলবে, শ্বেত ফসফরাস। এই তো পরীক্ষায় এটাই আসে যে এই দুইটার পারস্পরিক রূপান্তর লেখো, খালি এই দুইটা বিক্রিয়া লিখে দিলেই ফুল মার্ক পাওয়া যাবে। খ নাম্বারের জন্য আসতে পারে। আচ্ছা, আশা করি কারো কোশ্চেন নাই, সবাই আরেকবার একটু জয়েন দে, আমাদের টাইম প্রায় এন্ডের দিকে। ওকে, তো তারপরে আমাদের গ্রুপ 16তে চলে যাই। নাইট্রোজেন ফসফরাস নিয়ে অনেক বকবক করে ফেললাম, এবার গ্রুপ 16তে যেখানে অক্সিজেন সালফার এরা আছে, পি ব্লক মৌল তারাও। তো এখানে ওই যে ওরকম একটা কোশ্চেন আছে যে আমরা অক্সিজেন ফ্লোরিনের সাথে OF2 গঠন করে, OF গঠিত হলেও এই OF4 বা OF6 গঠিত হয় না, কিন্তু সালফার ওই যে একই গ্রুপের মৌল 16 SF2 বানাইতে পারে, SF4 বানাইতে পারে, SF6 বানাইতে পারে। কেন? তো এই যে ব্যাপার একই, যে সালফারের অক্সিজেনের যেহেতু ডি অরবিটাল নাই, তো একটু দেখাই দিই। অক্সিজেনের 8 1s2 2s2 2px2 2py1 2pz1। তো অক্সিজেনের বাইরে এরকম সিঙ্গেল দুইটা ইলেকট্রন আছে, ওই দুইটা দিয়ে ফ্লোরিনের সাথে সে OF2 গঠন করতে পারে। তার পক্ষে আর এই জোড়াগুলা ভাঙা সম্ভব না, কারণ তার কোনো ডি অরবিটাল ফাঁকা নেই,
টু 2 নাম্বার শেলে কোনো ডি অরবিটাল থাকে না, কিন্তু সালফারের ক্ষেত্রে আমরা জানি সালফার 3টা যোজনী দেখাইতে পারে। সালফারের বাইরে এই অবস্থা 3s2 3px2 3py1 3pz1, তার বাইরে 3d-র 5টা অরবিটাল ফাঁকা আছে। তো প্রথমে একবার যখন একটা জোড়া ভাঙে, সবসময় জোড়া ভাঙে হচ্ছে বাইরের শেল থেকে ফার্স্টে, প্রথমে এই জোড়াটা ভাঙলে, এখন সালফার 2 যোজনী দেখাচ্ছে, এই জোড়াটা ভাঙলে এরকম অবস্থা হবে, 3px1 হয়ে যাবে, 3py1 3pz1, আর ওখানে 3d, এটা জেড স্কোয়ারে প্রথমে যায় ইলেকট্রন, তো এটা 3d(z²1). তো এখন সালফারের যোজনী 4 দেখাচ্ছে, আরো তাপ দিলে ওই জোড়াটাও ভেঙে যাবে, ওইটা ভেঙে গেলেই অবস্থা হবে 3s1 3px1 3py1 3pz1 3d(z²1), আর 3d(x²y²), তারপরে যেটাই যায় সেটা হচ্ছে 3d(x²y²), এটাও এখন জিরো অবস্থায় আছে, ওটাই চলে গেছে 3d(x²y²), ওখানে আরেকটা ইলেকট্রন চলে গেছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে সালফারের বাইরে বিজোড় ইলেকট্রন হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে সালফার চাইলে 2টা ফসফরাসের সাথেও যুক্ত হইতে পারবে এইরকম অবস্থায়, 4টা ফসফরাসের সাথেও যুক্ত হইতে পারবে 4 যোজনী দেখানোর সময়, আর এই 6 যোজনী যখন সে ইউজ করবে তখন সে SF6 গঠন করতে পারবে। তো এইটার অ্যান্সারটা হচ্ছে এটা। এবার আসি তারপরের যে কোশ্চেন, সেটা ওয়েট একটু, ওকে, বিভিন্ন বইয়ে বিভিন্ন অক্সাইডের শ্রেণী বিভাগ দেওয়া আছে, যে অক্সাইড কত টাইপের হইতে পারে। আমরা যেমন জানি যে ধাতুর অক্সাইড অম্লধর্মী, অধাতুর অক্সাইড ক্ষারধর্মী, সরি, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী, এগুলো আমরা পড়ে আসছি। তারপরে আগের দিন আবার উভধর্মী অক্সাইডও দেখে আসছি। সো এরকম অক্সাইড বিভিন্ন টাইপের হইতে পারে, উভধর্মী অক্সাইড, তারপর হচ্ছে ক্ষারধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড, সুপার অক্সাইড, 9-10 একটু পড়ছিলাম আমরা, মিশ্র অক্সাইড, এরকম বিভিন্ন টাইপের অক্সাইড আছে। একটু কষ্ট করে বই থেকে সংজ্ঞাগুলো পড়ে নিবি আর উদাহরণগুলো পড়ে নিবি, ওগুলো আসে। সো ওগুলো আমি বলতেছি না, কারণ ওগুলো ওরকম বেসিক কিছু না, সো তোরা ওগুলো দেখে নিতে পারবি, অবজেক্টিভ আকারে আসতে পারে আর কি। আচ্ছা, এরপর এরপর আরো কিছু কোশ্চেন আছে এরকম, যে সালফার ডাইঅক্সাইড এটা আহ, জারণ ধর্ম বিজারণ ধর্ম ওরকমই, ওই দুইটাই দেখায়, বা এটা বিরঞ্জন ক্রিয়া দেখায়, মানে কালার দূর করতে পারে। তো এগুলো একবার করে একটু দেখে নিস, যদিও এগুলো আমরা মনে হয় ইয়েতেও পাবো আর কি, ওই জারণ বিজারণ চ্যাপ্টারে গিয়ে এগুলো আবার একটু পাবো। সো এখন এইখানে বই থেকে তোরা একটু পড়ে নিস ওগুলা, মানে ওইটা না বুঝার কিছু নাই। তো আমরা যেটাই আসতেছি, কোশ্চেনে চলে যাই। ওকে, তাহলে এবার হচ্ছে তারপরের গ্রুপ 17, যেটা গ্রুপ 17 থেকে আহামরি ওরকম কিছু নাই। গ্রুপ 17-র অবশ্য মাঝে মাঝে একটা কোশ্চেন আসে, ওইটা একটু, গ্রুপ 17-র কিছু কোশ্চেন এখানে আছে, যেমন অসামঞ্জস্য বিক্রিয়া, তারপরে হচ্ছে আহ ওই যে হ্যালোজেন অ্যাসিড গুলার ক্রম, যে HCl HF HBr এগুলোর মধ্যে কারা শক্তিশালী হবে, এই কোশ্চেন গুলা আমরা মানে অন্যান্য চ্যাপ্টারে পাবো, এই জন্য আমি এখানে আলোচনা করতেছি না। আহ, আচ্ছা, আর এরপরে আমরা একদম নিষ্ক্রিয় গ্যাসে চলে যাচ্ছি, আই মিন 18, গ্রুপ 18-তে চলে যাচ্ছি। ওকে, আমরা নর্মালি জানি যে নিষ্ক্রিয় গ্যাসগুলা কোনো রকম আহ, যৌগ গঠন করে না, এরকমই আমরা পড়ে আসতাম, যে এর কোনো রকম ইলেকট্রন আসক্তি নাই, বা ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা নাই তার, বা ইলেকট্রন ত্যাগ করার ইচ্ছা নাই, এই জন্য তারা নর্মালি যৌগ গঠন করে না, এটাই জানতাম। তবে আমি আবার যখন সংকরণ পড়াইতে গেছিলাম তখন দেখাইছিলাম যে জেনন আবার যৌগ গঠন করে, এরকম দেখাইছিলাম। তো নিষ্ক্রিয় গ্যাসকেও আমরা ইউজ করে বিক্রিয়া ঘটাইতে পারি, সেক্ষেত্রে আমাদের উচ্চ তাপমাত্রা ও চাপ ইউজ করা লাগবে। তো এইরকম কিছু জিনিস দেখাচ্ছি, যে নিষ্ক্রিয় গ্যাস এরকম কি কি যৌগ গঠন করতে পারে। নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের
যৌগ গঠন বা রাসায়নিক ধর্ম যেটাই বলি। এক হচ্ছে সন্নিবেশ যৌগ গঠন করতে পারে তারা, হ্যাঁ, সন্নিবেশ যৌগ গঠন, কারণ তাদের বাইরে 4 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। মানে উপযুক্ত তাপমাত্রা চাপ পাইলে এরা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে বা বিক্রিয়ায় অংশ নিবে। তো এরকম যেমন আর্গনের বাইরে প্রত্যেকটার বাইরেই তো অষ্টক পূর্ণ, তার মানে আর্গনের বাইরে যে 4 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, আর্গন যদি ওই যে এরকম কোন যৌগের সাথে যাদের এক জোড়া ইলেকট্রন শর্ট আছে, যেমন BF3 বোরন ট্রাইফ্লোরাইড, এইটার সাথে সে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। সে কখনো একটা BF3-র সাথে এরকম সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, কারণ হচ্ছে এই বোরনের বাইরে অষ্টক পূর্ণ এখনো হয় নাই, তার বাইরে 6টা ইলেকট্রন হয়েছে, মানে 3টা ফ্লোরিন। সো তার বাইরে অষ্টকের চেয়ে এক জোড়া ইলেকট্রন কম আছে, এই জন্য আর্গনের সাথে এই বোরন ট্রাইফ্লোরাইড এইটা সন্নিবেশ বন্ধন গঠন করে এই যৌগটা গঠন করতে পারবে। এবং আর্গন চাইলে এরকম এই যৌগ গঠন করে সে 2টা বোরন ট্রাইফ্লোরাইডের সাথেও যৌগ গঠন করতে পারে সন্নিবেশ বন্ধন, এই যৌগটাও পাওয়া যায়। এভাবে সে 4টা পর্যন্ত সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, এটাও প্রকৃতিতে পাওয়া যায়। ওকে, তার মানে এরা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, তবে শর্ত হচ্ছে উপযুক্ত পরিবেশ লাগবে, উপযুক্ত তাপমাত্রা চাপ লাগবে। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে তারা ক্লেয়াথ্রোরেট যৌগ গঠন করতে পারে। ক্লেয়াথ্রোরেট বা ক্লেয়াথ্রেট বলে, এক এক বই এক এক রকম লেখা আছে। মুসলাম এটা আজকে বোধহয় পি ব্লক দিয়ে আমার শেষ করা লাগবে, পরের দিন আমরা ডি ব্লকে চলে যাব। 2 নাম্বার হচ্ছে ক্লেয়াথ্রোরেট যৌগ, ক্লেয়াথ্রোরেট যৌগ গঠন। এটা কি জিনিস? আমরা অলরেডি যেহেতু হাইড্রোজেন বন্ধন পড়ে ফেলছি, সো এখন আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি। কুইনল নামে একটা যৌগ আছে, কুইনল দেখতে এরকম, বেনজিন বলয়, আর এর সাথে OH আর OH, এই 2টা OH মূলক থাকে। তো এই কুইনল যৌগটা যখন সে জলীয় দ্রবণে বা অ্যালকোহল দ্রবণে থাকে, তখন এটাকে যদি আমরা কেলাসিত করতে থাকি, মানে শীতল করে কেলাস আকারে দানাদার আকারে ফেলতে যাই, তখন যেটা অবস্থা হয়, এই কুইনলের যে অণুগুলা আছে সেই অণুগুলা, এই যে যেহেতু এখানে OH আছে, হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব, 3টা অণু একসাথে হয়ে হাইড্রোজেন বন্ধন গঠন করে। কিভাবে করে দেখাচ্ছি আমি এইখানে আরেকটা, এইটার সাথে এইটার OH, আই মিন ও এর সাথে H, এবং এইখানে যে আরেকটা আছে, তো এটা এরকম 3টা কুইনল একসাথে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়ে কেলাস আকারে নিচে জমা হয়। তো এই জমা হওয়ার সময় আমরা কি জানি? আমরা জানি বাতাসের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস আছে, বাতাসের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস আছে। তো এইখানে কখনো কখনো দেখা যায় যে এই কুইনলের এই যে কেলাসের মধ্যে যে আবদ্ধ হওয়ার সময় যে ফাঁকা জায়গাগুলো হচ্ছে, এই জায়গায় আর্গন অণুটা আটকা পড়ে, আর্গনের অণু বলতেছে, আর্গন পরমাণুটা আটকা পড়ে, আর্গন পরমাণুটা আটকা পড়ে। তাহলে এই টাইপের যৌগগুলাকে ক্লেয়াথ্রয়েড যৌগ বা আবদ্ধ যৌগ বলে আর কি। ওকে,
তো এটাকে বলা হয় আর্গন কুইনল ক্ল্যাথোরেট, এভাবে বলে। তাহলে কুইনল যৌগটার সাথে এটার নাম হচ্ছে কুইনল। কুইনল মানে এটা একটা অ্যারোমেটিক যৌগ এবং অ্যারোমেটিক অ্যালকোহল আর কি, বা ফেনল বলা যাইতে পারে। আচ্ছা, তো এখন আসি তো এইটা, এই কুইনলের তিনটা কুইনল এভাবে পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হওয়ার সময় কেলাসিত হয়ে যখন নিচে পড়তে যায়, তখন বাতাসের যে আর্গন আছে সেই আর্গনটা এখানে অনেক সময় আটকা পড়তে দেখা যায়। এই টাইপের যৌগগুলোকে ক্ল্যাথোরেট যৌগ বলে। এই কোশ্চেনটা খ নাম্বারের জন্য আসে যে ক্ল্যাথোরেট যৌগ কি। সো এটা কখনো কখনো সবসময় যে আর্গন নিয়ে আটকা পড়বে এরকম কোনো কথা নাই, যে আর্গন, ক্রিপ্টন, জেনন এইসব এগুলাও আটকা পড়তে পারে। তা আমি এটা একটা কমন উদাহরণ দিলাম। ওকে, এইটা একটা। আর আরেকটা হচ্ছে, আচ্ছা এগুলা কেমনে মনে রাখবি বা পড়বি, মানে আমি যখন পড়ছি আমার নিজের কাছেও নতুন লাগছে, তোর কাছে এখন একটু নতুন লাগবে, পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। এই স্ট্রাকচারটা আমার খুব ফেভারিট একটা স্ট্রাকচার ছিল। ওকে, আসলেই কোশ্চেনটা আমি আনসার করতাম। এই এই জিনিসটা তিনটা তো আঁকার একটা সহজ পদ্ধতি বলে দেই, তুই ফার্স্টে এই কাজটা করতে পারিস যদি কারো আঁকতে কষ্ট হয়। তুই ফার্স্টে এরকম জিনিসটা এঁকে নিবি, এরকম জিনিসটা এঁকে এই সাইডে একটা চক্র, এই সাইডে একটা চক্র, এইবার তুই OH বসাই দে, এখানে OH, আর এইখানে যেহেতু এইচ আছে তাহলে ওই সাইডে আগে অক্সিজেন দেওয়া লাগবে, তাহলে এইচটাকে আমি নিচে দিয়ে দিই এরকম। আবার এই সাইডে OH দিলাম, তো এখানে অক্সিজেন দিছি, তো এই সাইডে এইচ দিয়ে দিচ্ছি, এই এরকম এই সাইডে ও আর এইচ দিলাম, এইখানে OH। এই সহজ জিনিস, ভাল লাগতো আমার এই স্ট্রাকচারটা অনেক, আসলেই অ্যান্সার করতাম। ওকে, এবার আসি তো লাস্ট যেটা, সেটা হচ্ছে এই যে জেনন। জেনন নর্মালি তার বাইরে তো অষ্টক পূর্ণ, কিন্তু আমরা জেনন কে দিয়ে যৌগ গঠন করাইতে পারবো। কিভাবে করতে পারবো সেটা একটু দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে ধর জেনন, জেননের বাইরের শেলের ইলেকট্রন বিন্যাসটা লিখতেছি, আমি শুধু বাইরের শেলটা লিখতেছি। 54, বাইরে তার এই অবস্থা 5s2, বাইরে হচ্ছে 5s2, 5px2, 5py2, 5pz2, এই অবস্থা নর্মাল অবস্থা। তো নর্মাল অবস্থায় তার তো কোনো যোজনই নাই, কারণ সব জোড়া অবস্থায় আছে, কিন্তু তার কিন্তু এখন ডি অরবিটাল ফাঁকা হয়ে আছে এবং ডি অরবিটাল 5টা আছে। তো আমরা এটাকে তাপ দিয়ে যেটা করতে পারি, প্রথমে তার এই বাইরের শেলের এই জোড়াটা ভেঙে একটা ডিতে পাঠাইতে পারি, তাহলে তখন কি অবস্থাটা হবে, 5s2, 5px2, 5py2, 5pz1, 5d1। তো এই যে তার এই বাইরে দুইটা ইলেকট্রন বেজোর হয়ে গেছে। এখন সে ওই যে সংকরণে যাবে, সংকরণে যাওয়ার সময় এরকম অবস্থা হবে যে এই যে পুরা সবগুলো একসাথে সংকরণে যাবে, আই মিন sp3d, sp3d সংকরণ হবে। সংকরণে এগুলো আমি বলে আসছি, সো এখন আর ওগুলা নিয়ে কথা বলতেছি না। তো এই জোড়াগুলা মুক্ত জোড় থেকে যাবে, ওই বাইরের দুইটা বন্ধনে অংশ নিবে, তাহলে এরকম অবস্থা হবে জেননের। এই গঠনটা এরকম হবে যে 5টা যে সংকর অরবিটাল আসবে তার মধ্যে দুইটা বন্ধন গঠনে অংশ নিবে, তো এই যে দুইটা ফ্লোরিনের সাথে বন্ধন গঠনে অংশ নিল, আর 3টা থেকে যাবে, 3টার মধ্যে জোড়া থেকে যাবে, এরকম অবস্থা হবে। হ্যাঁ, তো এটা সরল রৈখিক অণু, কারণ আমরা মুক্ত জোড়গুলা ওগুলাকে আমরা দেখি না, আমরা এই বন্ধনগুলা দেখতেছি, তার মানে এটা একটা সরল রৈখিক অণু হবে। তো
তো এই আকৃতিগুলো আমি ইয়াতে লিখে আসছি, সংকরণে লিখে আসছি, সো এখন বলতেছি না। এখন শুধু বলে দিই যে এই ক্ষেত্রে আমাদের কত তাপমাত্রা ইউজ করা লাগবে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের প্রায় 400°C তাপমাত্রা ও নিকেল প্রভাবক ইউজ করা লাগবে। তো বিক্রিয়াটা এরকম হবে, জিঙ্ক প্লাস F2 ফ্লোরিন প্রায় 400°C তাপমাত্রা আর নিকেল প্রভাবক ইউজ করলে এই যৌগটা আমরা পাবো। বুঝতেই পারতেছি যে অনেক তাপ দিলে এই ব্যাপারটা ঘটবে। আচ্ছা, এবার পরবর্তী যদি আমরা এটাকে আরো তাপ দিই, আরো তাপ দিলে এই জোড়াটাও ভেঙে যাবে, এই জোড়াটা ভেঙে গিয়ে আরেকটা 5D যাবে। তার মানে এবার হচ্ছে তাপমাত্রাটা, এবার তাপমাত্রার সাথে চাপটা বাড়ানো লাগবে আর কি, তাপমাত্রা সেমই থাকবে। এবার আমরা চাপ বাড়াই দেব, চাপটা হচ্ছে প্রায় 6 atm চাপ, মানে হচ্ছে বায়ুর চাপ তো 1 atm, অনেকখানি বাড়াই দিতে হচ্ছে, আমাদের 6 গুণ বাড়াই দিতে হচ্ছে। তাইলে এই ক্ষেত্রেও নিকেল প্রভাবকটা থাকবে, নিকেল প্রভাবক থাকবে এইটা দিলে। এবার এটা 4 যোজনী দেখাবে, এক্স জেনন টেট্রাফ্লুরাইডটা গঠন হবে। এটার গঠনটা কিরকম হবে? তো এইবার সংকরণ হবে আবার 1 2 3 4 5 6, 6টা অরবিটাল, মানে হচ্ছে sp3d2 হবে। তার মানে আমরা হচ্ছে দুইটা পাচ্ছি মুক্তজোড় সহ, আর বাকি 4টার মধ্যে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন আছে। তো এই সিঙ্গেল ইলেকট্রনগুলো মিলে যে 4টা বন্ড করবে, ওই 4টা বন্ড এই সমতলে থাকবে, সমতলীয় বর্গাকার বর্গাকার শেপে থাকবে 4টা বন্ধন। ওকে, তাইলে এই জেনন এর 4টা ফ্লোরিনের সাথে বর্গাকৃতি কিন্তু এটা, হ্যাঁ, 4টা ফ্লোরিন আর ওই যে যে এক জোড়া দুই জোড়া যে মুক্তজোড় ইলেকট্রন রয়ে গেছে, এই দুই জোড়া, এই দুই জোড়া এখানে। ওকে, এটা বর্গাকার শেপ। তো এই ক্ষেত্রে বিক্রিয়াটা এটা হবে। এখন আমরা এটাকে যদি আরো চাপ বাড়াই দিই, প্রায় যদি আমরা 60 atm চাপ করে দিই, আর তাপমাত্রাটা তখন একটু কমই লাগে, 300°C তাপ, আর হচ্ছে 60 atm যদি বানাই দেই, আর নিকেল প্রভাবক থাকুক। এইবার এইটায় যদি আমরা জেননের সাথে, এবার বিক্রিয়াটা হবে 6টা ফ্লোরিন এসে যুক্ত হবে। তার মানে এবার এখানে চেঞ্জটা হবে, এটাও ভেঙে যাবে, আরেকটা 5D চলে যাবে। তার মানে জেননও পরিবর্তনশীল জারণ সংখ্যা দেখাইতে পারতিছে। এইবার যে 6টা অরবিটাল কয়টা যুক্ত হয়েছে, আই মিন আমার সংকরণটা হচ্ছে এবার sp3d3। ওকে, টোটাল আসতেছে হচ্ছে 7টা অরবিটাল। 7টা অরবিটালের মধ্যে একটাই মুক্ত জোড় আছে, বাকি যে 6টা, এই 6টা হইলে অ্যাকচুয়ালি অষ্টতলক হয়। আমি যখন সংকরণ পড়াইছিলাম ওখানে অষ্টতলক আকৃতিতে লিখে দিছিলাম, তবে অষ্টতলক আকৃতিতেই মানে ওইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তবে হাজারি স্যারের বই এইটাকে এভাবে শেপটাও দেওয়া আছে যে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা মিলে সমতলে পঞ্চভুজ আকারে থাকবে। তার মানে এরকম একটা অবস্থা। জেনন এই 5টা অরবিটাল মিলে এটা একটা পঞ্চভুজ গঠন করবে। আর ওই একটা যে সরি 5টা অরবিটাল মিলে পঞ্চভুজ, আর একটা 6টা অরবিটাল টোটাল, আর একটা থাকবে নিচে, একটা থাকবে নিচে, 5টা থাকবে সমতলে আর একটা থাকবে নিচে, আর উপরে ওই মুক্তজোড়টা থেকে যাবে। এইরকম একটা গঠন ইসের হাজারি স্যারের বই অনুযায়ী। তার মানে এই উপরের 5টা মিলে যেগুলো সমতলে আছে সেগুলো একটা সমতল পঞ্চভুজ গঠন করতেছে, যেগুলোকে আমরা নিচের দিকে যোগ করলে এটা একটা পিরামিডের মতো হয়ে যাবে। তো পঞ্চভুজীয় পিরামিড আকারে হাজারি স্যারের বই লেখা, কিন্তু অন্যান্য বইগুলাতে এটাকে অষ্টতলক আকারে লেখা, এবং নেটেও অষ্টতলকেই পাওয়া যায়, মানে বেশি অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে অষ্টতলকীয় গঠন। তবে দুইটাই জানা রাখিস। তা আমি অষ্টতলিকীয় গঠন হলে কিরকম হয়, 6টা অরবিটাল জাস্ট এভাবে থাকবে, সরি এটা এক্স না জেনন, আমি কোথাও ভুল করলে বলিস। অষ্টতলিকীয় গঠন হইলে এরকম অবস্থা হবে, যেটা আমি সংকরণ পড়ানোর সময় দেখাইছিলাম। আর একটা যে ওই যে মুক্তজোড় ইলেকট্রনটা, এটা ওই 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে এক সাইডে সরে থাকে এরকম। তো দুইটা টাইপের গঠনই আছে, একটা হচ্ছে পঞ্চভুজীয় পিরামিড আর একটা হচ্ছে অষ্টতলিকীয় গঠন।
দুইটাই একটু জানা রাখিস। আচ্ছা, তো আজকে মনে হয় আমরা এই পর্যন্ত শেষ করতে পারি, কারণ মাথা তোদের গরম হয়ে গেছে আশা করি। আমরা নেক্সট দিন ডি ব্লক মৌল নিয়ে পড়বো, ডি ব্লক মৌলের ধর্মগুলা দেখবো। তো তারপরে আমাদের এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকিস। আল্লাহ হাফিজ।